আমার নাম সবিতা, বয়স 18 কি 19 হবে। এই বয়সের মেয়েরা যেমন রঙিন স্বপ্ন আর অফুরান্ত স্বাধীনতা নিয়ে ভাবতে ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম নই। সদ্য ইন্টার ফাইনাল পরীক্ষায় শেষ করেছি। ফলাফল যাই হোক না কেন, মাথার উপর থেকে যেন কয়েক মনের একটা বোঝা নেমে গেছে। এই অবসরের দিনগুলো খাঁচায় বন্দি পাখির মতো ছটফটানিতে কাটছিল। মন চাইছিল কোথাও উড়ে যেতে, যেখানে থাকবে না কোনো পড়াশোনার চাপ, থাকবে না কোনো নিয়মের বেড়াজাল। আমার এই মুক্তির ঠিকানা ছিল একটাই, রাজশাহী, আমার আন্টির বাসা। আন্টির থেকেও বেশি টান ছিল আমার খালাতো বোন নীলার জন্য। নীলা আমার শুধু বোন নয়, আমার ছোটবেলার সবচেয়ে প্রিয় বান্ধবী। ওর সাথে আমার শৈশবের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। একসাথে লুকোচুরি খেলা, কাঁচা আম পেড়ে নুন মরিচ দিয়ে খাওয়া, মেলায় গিয়ে রঙিন চুড়ি আর বাতাসা কেনা। কত কি সময় সাথে সাথে আমরা বড় হয়েছি, দূরত্ব বেড়েছে, কিন্তু মনের টানটা এক বিন্দুও কমেনি। শেষবার যখনও আমাদের বাড়ি এসেছিল তখন আমরা ক্লাস 7-এ পড়ি। তারপর আর দেখা হয়নি। ফোন এর যুগে কথা হলেও সামনাসামনি বসে গল্প করার আনন্দই আলাদা। তাই পরীক্ষার পর থেকেই আমার মনটা নীলার জন্য উতলা হয়েছিল। কিন্তু আমার এই ইচ্ছার পথে সবচেয়ে বড় বাধা ছিল আমার বাবা। বাবা পোস্ট অফিস-এ চাকরি করেন। তিনি যেমন স্নেহশীল তেমনি রক্ষণশীল তার চোখে। আমি এখনও সেই ছোট্ট খুকি যে একা একা রাস্তা পার হতেও ভয় পায়। আমি যখনই রাজশাহীতে যাওয়ার কথা তুলতাম, তিনি একটাই উত্তর দিতেন, আমি ছুটি পেলে তোকে নিয়ে যাব মা, একা একা এত দূরের পথ যাওয়া ঠিক না। বাবার ছুটির জন্য অপেক্ষা করা মানে যেন অনন্তকাল ধরে বসে থাকা। তার অফিসের কাজের চাপে ছুটি পাওয়া ছিল প্রায় অসম্ভব। আমি দিনের পর দিন ক্যালেন্ডারের পাতায় তাকিয়ে থাকতাম আর ভাবতাম কবে বাবার ছুটি হবে, কবে আমি নীলার সাথে দেখা করতে পারব। আমারই ছটফটানি দেখে মা বুঝতে পারছিলেন। একদিন সন্ধ্যায় আমি মন খারাপ করে বারান্দায় বসেছিলাম। মা আমার পাশে এসে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি রে, মন খারাপ? আমি মায়ের কোলে মাথা রেখে বললাম, মা, আমার আর ভালো লাগছে না। কবি যে বাবার ছুটি পাবে, নীলার সাথে দেখা করার জন্য খুব ইচ্ছে করছে। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবার কথা তো তুই জানিস, তোকে একা ছাড়তে বড্ড ভয় পায়। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি কি এখন ছোট আছি মা, আমি একাই যেতে পারবো। তুমি বাবাকে একটু বোঝাও না প্লিজ। মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। হয়তো আমার চোখের আকুতিটা তিনি পড়তে পেরেছিলেন। তিনি বললেন, আচ্ছা আমি কথা বলে দেখব, কিন্তু তুই সত্যি একা যেতে পারবি? রাজশাহী তো অনেক দূর, রাস্তাঘাট সব জিনিস। আমি আত্মবিশ্বাসের সাথে বললাম, কেন চিনব না মা, আগে 2বার গিয়েছি তো, আমি ঠিক চলে যেতে পারবো। তুমি শুধু বাবাকে রাজি করাও। পরদিন সকালে নাস্তা টেবিল-এ মা কথাটা তুললেন। বাবা প্রথমে শুনেই একেবারে বেঁকে বসলেন না। এটা কোনোভাবেই সম্ভব না, সবিতা একা যাবে, এটা আমি ভাবতেও পারি না। রাস্তাঘাটে কত রকম বিপদাপদ হতে পারে। মা শান্ত গলায় বাবাকে বোঝাতে লাগলেন, শুনো, মেয়েটা বড় হয়েছে, ওকে একটু আত্মনির্ভরশীল হতে দাও। আর কতদিন তুমি ওকে আগলে রাখবে? ও তো বলছো চেনে, আমরা শুধু ওকে বাসে তুলে দিয়ে আসবো। বাবা তবুও মানতে নারাজ, না মানে না, আমার মন সায় দিচ্ছে না। আমি প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় ছিলাম। আমার সব স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমি মরিয়া হয়ে বললাম, বাবা প্লিজ, আমি খুব সাবধানে থাকব, কোনো সমস্যা হবে না। তাছাড়া তোমার তো ফোন আছেই, আমি কিছুক্ষণ পর পর তোমাকে জানাব। আমার আর মায়ের ক্রমাগত অনুরোধে বাবার কঠিন মনটা অবশেষে একটু নরম হল। তিনি গম্ভীর মুখে বললেন, ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে, প্রতি ঘন্টায় আমাকে ফোন করে জানাতে হবে তুই কোথায় আছিস, আর কোন ধরনের সমস্যা মনে হলে সাথে সাথে ফোন দিবি। তোর আন্টিকেও আমি বলে রাখব। বাবার সম্মতি পেয়ে আমার মনটা খুশিতে নেচে উঠল। মনে হচ্ছিল যেন আমি যুদ্ধের জলি হয়েছি। আমি বাবাকে বললাম, ধন্যবাদ বাবা, তুমি দেখো আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখব। অবশেষে আমার অপেক্ষার অবসান হলো। পরের দিনই আমার যাওয়ার দিন ঠিক হলো। আমি সারা রাত উত্তেজনায় ঘুমাতে পারিনি। ব্যাগ গোছাতে গোছাতে বারবার নীলা মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। কত গল্প জমা হয়ে আছে, কত কথা বলার বাকি। সেই রাতটা আমার কাছে মনে হচ্ছিল বছরের সবচেয়ে দীর্ঘ রাত। কখন সকাল হবে আর আমি আমার স্বপ্নের পথে যাত্রা শুরু করব। সকাল থেকে ছিল মেঘমুক্ত ঝলমলে, আমার মনের মতোই যেন আকাশটাও হাসছিল। আমি খুব ভোরে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলাম। আমার জন্য পরোটা ডিম ভাজি করে দিলেন, কিন্তু উত্তেজনায় আমার গলা দিয়ে খাবার নামছিল না। বাবা বারবার আমাকে একগাদা উপদেশ দিচ্ছিলেন, অচেনা কারো সাথে কথা বলবি না, কিছু কিনে খাবি না, ব্যাগটা সবসময় নিজের কাছে রাখবি ইত্যাদি। আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ছিলাম। সকাল 8টা নাগাদ আমরা 3জন ময়মনসিংহ বাস স্ট্যান্ড এর দিকে রওনা হলাম।
বাসস্ট্যান্ডের কোলাহল, মানুষের ভিড়, হকারদের চিৎকার সবকিছুই আমার কাছে আজ নতুন লাগছিল। বাবা রাজশাহীর একটা ভালোবাসে টিকিট কেটে আনলেন জানালার পাশে সিট, যেন আমি বাইরে দৃশ্য দেখতে দেখতে যেতে পারি। বাস ছাড়ার সময় ঘনিয়ে আসছিল। বাবা আমাকে বাসে তুলে দিলেন, আমার সিট এ বসিয়ে দিয়ে তিনি শেষবারের মতো বললেন, মা সাবধানে থাকিস, পৌঁছে ফোন দিবি। তার চোখে আমি স্পষ্ট উদ্বেগের ছাপ দেখতে পাচ্ছিলাম। মায়ের চোখ দুটোও ছলছল করছিল। তাদের ছেড়ে একা একা দূরে যাচ্ছি, এই অনুভূতিটা আমার মনেও একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছিল। একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে পরিবার ছেড়ে যাওয়ার এক সূক্ষ্ম কষ্ট। বাসটা যখন ধীরে ধীরে চলতে শুরু করল, আমি জানলার কাছ দিয়ে হাত নাড়তে থাকলাম যতক্ষণ পর্যন্ত তাদের অবছা অবয়ব দেখা যাচ্ছিল। আমি তাকিয়েছিলাম। তারপর যখন তারা দৃষ্টির আড়লে চলে গেল, আমি একটা গভীর শ্বাস নিয়ে সিটি গা এলিয়ে দিলাম। শুরু হলো আমার একার যাত্রা। প্রথম কয়েক ঘন্টা বেশ ভালোই কাটছিল। বাস চলছিল তারা আপন গতিতে, আমি হেডফোন কানে দিয়ে গান শুনছিলাম আর জানলার বাইরে সরে যাওয়া দৃশ্য দেখছিলাম। সবুজ ফসলের মাঠ, ছোট ছোট গ্রাম, নদী, নালা, সব কিছুই যেন ছবির মতো সুন্দর। প্রতি ঘন্টায় বাবাকে ফোন করে জানাচ্ছিলাম আমি কোথায় আছি, কিন্তু ঢাকা পার হবার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করল। রাস্তায় ভয়াবহ জ্যাম, বাস যেন আর এগোতেই চাইছে না। ঘন্টার পর ঘন্টা একই জায়গা আটকে রইল। আমি ভেবেছিলাম বিকেল 4টার মধ্যেই খুলনা পৌঁছে যাব, সেখান থেকে রাজশাহীর জন্য অন্য গাড়ি ধরব। আমার পরিকল্পনা ছিল সন্ধ্যা 6টার মধ্যে আন্টির বাসায় পৌঁছে যাব, কিন্তু জ্যামের কারণে আমার সব পরিকল্পনা ভেস্তে যেতে শুরু করল। সময় যত গড়া ছিল, আমার অস্থিরতা তত বাড়ছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাসের ভেতরে যাত্রীরাও অধৈর্য হয়ে উঠছিল। আমার ফোনের চার্জন ধীরে ধীরে কমে আসছিল। আমি পাওয়ার ব্যাংক আনতেও ভুলে গেছি। শেষবার যখন বাবার সাথে কথা বললাম, তখন তিনি আমার গলার স্বরে দুশ্চিন্তা বুঝতে পেরেছিলেন। চিন্তা করিস না মা, জ্যাম তো আর তোর হাতে নেই, সাবধানে থাক। কষ্টের বিষয় হলো, বাবার সাথে কথা বলার পরই আমার ফোনটা নিভে গেল। শেষ, আমার বুকটা ধক করে উঠল। এখন আমি কিভাবে বাবার সাথে যোগাযোগ করব, কিভাবে আন্টিকে আমার অবস্থা জানাবো? আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। অবশেষে রাত প্রায় 7টার সময় আমাদের বাসটি খুলনার সোনাদাঙ্গা বাস টার্মিনালে এসে থামল। আমি যখন বাস থেকে নামলাম, তখন চারদিকে অন্ধকার নেমে এসেছে। টার্মিনালের উজ্জ্বল আলো আর মানুষের ভিড় আমার ভয়টাকে কিছুটা কমিয়ে দিলেও আমি বুঝতে পারছিলাম আমি একটা বড় সমস্যার মধ্যে পড়েছি। আমি ভেবেছিলাম এই সময় টার্মিনাল প্রায় ফাঁকা থাকবে, কিন্তু দেখলাম তখনও অনেক মানুষ ও গাড়ির আনাগোনা। রাজশাহী যাওয়ার বাসগুলো কোথায় দাঁড়ায় তা আমি খুঁজছিলাম, কিন্তু এই সময়ে সরাসরি রাজশাহীর ভালো বাস পাওয়া প্রায় অসম্ভব। কিছু লোকাল বাস ছিল, কিন্তু সেগুলোতে করে গেলে পৌঁছাতে প্রায় মাঝরাত হয়ে যাবে। একা একটা মেয়ে, এত রাতে ওই ধরনের বাসে ওঠা নিরাপদ মনে হলো না। আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, কি করা যায় ভাবছিলাম। কি নাগ বা মাইক্রোবাস এর স্ট্যান্ডটা কোন দিকে সেটাও বুঝতে পারছিলাম না। চারদিকে অচেনা মানুষ, অচেনা পরিবেশ। বাবার কথাগুলো বারবার কানে বাজছিল, একা একা যাওয়া ঠিক হবে না। আমার মনে হচ্ছিল হয়তো বাবার কথা না শুনে আমি ভুল করে ফেলেছি। মনের ভেতর একটা অজানা ভয় ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করল। এখন আমি কি করব, কোথায় যাব এই অচেনা শহরে, এই রাতে আমি কিভাবে আমার গন্তব্যে পৌঁছাব? বাস টার্মিনালের কোলাহলের মধ্যে আমি একা দাঁড়িয়েছিলাম। চারদিকে মানুষ ছুটছে, কেউ বা আপনজনকে বিদায় জানাচ্ছে, কেউ বা বাড়ি ফেরার আনন্দে মশগুল। কিন্তু আমার পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। ফোন বন্ধ, পরিচিত কেউ নেই। আর রাত বাড়ার সাথে সাথে চারপাশের পরিবেশটাও কেমন যেন অচেনা। আর মনে হচ্ছিল, আমি ভাবলাম মাইক্রোবাস স্ট্যান্ড এগিয়ে দেখি যদি কোনো গাড়ি পাওয়া যায়। মাইক্রোবাসগুলো সাধারণত দ্রুত যায় এবং কিছুটা আরামদায়কও হয়। আমি একজনকে জিজ্ঞেস করে মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সারি সারি মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, কিন্তু বেশিরভাগই রিজার্ভ, কিছু শেয়ার্ড মাইক্রোবাস থাকলেও সেগুলোর যাত্রী প্রায় ভর্তি এবং সেগুলো রাজশাহীর দিকে যাবে না। আমার হতাশা বাড়ছিল। আমি প্রায় আধ ঘন্টা ধরে সেখানে দাঁড়িয়ে রইলাম। অনেক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেই শুধু একজন যাত্রী নিয়ে রাজশাহীর মতো দূরের পথে যেতে রাজি হচ্ছিল না। রিজার্ভ যাওয়ার যে ভাড়া তারা চাইছিল তা দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। হঠাৎ আমার চোখ পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা সাদা মাইক্রোবাসের দিকে। গাড়িটার ভেতরে কোনো যাত্রী ছিল না, শুধু ড্রাইভারের সিটে একজন লোক বসে মোবাইল টিপছিল। আমি কিছুটা আশা নিয়ে গাড়িটার দিকে এগিয়ে গেলাম। কাছে যেতেই ড্রাইভার আমার দিকে তাকাল। লোকটার বয়স 40-এর কাছাকাছি হবে।
পরনে একটা চেক শার্ট আর জিন্স। আমি ইতস্তত করে জিজ্ঞেস করলাম, ভাই রাজশাহী যাবেন? লোকটা আমাকে দেখে বলল, এখন তো কোনো মাইক্রোবাস রিজার্ভ ছাড়া রাজশাহী যাবে না ম্যাডাম, সব তো লোকাল ট্রিপ মারতেছে। আমার আশার প্রদীপটা দপ করে নিভে গেল। আমি হতাশ হয়ে বললাম, ও আচ্ছা ঠিক আছে, আমি যখন ফিরে আসব বলে পা বাড়ালাম তখন ড্রাইভার পেছন থেকে ডেকে উঠল, শুনুন ম্যাডাম। আমি ঘুরে তাকালাম। ড্রাইভার গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এসে বলল, আপনার খুব দরকার মনে হচ্ছে, একা মানুষ বিপদে পড়েছেন হয়তো। ঠিক আছে চলেন, আমার ওইদিকে একটা কাজ আছে, আপনাকে নামিয়ে দিয়ে চলে যাব। লোকটার কথা শুনে যান, আমি মরুভূমিতে এক পশলা বৃষ্টি খুঁজে পেলাম। আমি কৃতজ্ঞতার সাথে বললাম, সত্যি যাবেন? আপনার অনেক উপকার হবে ভাই। ভাড়া কত দিতে হবে? ড্রাইভার একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, ভাড়ার কথা পরে হবে ম্যাডাম, আপনি আগে গাড়িতে এসে বসেন। তার কথাটা আমার কানে কেমন যেন খটকা লাগল, কিন্তু সেই মুহূর্তে ওসব ভাবার মতো মানসিক অবস্থা ছিল না। আমি শুধু চাইছিলাম যত দ্রুত সম্ভব এই জায়গাটা ছিল আন্টির বাসার নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে। আমি আর কোনো কিছু না ভেবেই মাইক্রোবাসের পেছনের সিট এগিয়ে বসলাম। গাড়িতে ওঠার পর আমার মনে হলো, কাজটা কি আমি ঠিক করলাম? একটা সম্পূর্ণ অচেনা লোকের সাথে খালি গাড়িতে এত দূরের পথে রওনা দেওয়া কি নিরাপদ? কিন্তু তখন আর ফেরার কোনো উপায় ছিল না। ড্রাইভার গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। গাড়িটা টার্মিনালের কোলাহল ছেড়ে মূল সড়কে এসে পড়ল। শহরের আলো ঝলমলে রাস্তা পেছনে ফেলে গাড়িটা যখন অন্ধকার হাইওয়েতে প্রবেশ করল, আমার মনের ভেতরটা আবার ধুকধুক করতে শুরু করল। গাড়ির ভেতরে আমি আর ড্রাইভার ছাড়ার কোনো প্রাণী নেই। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, আর কিছুক্ষণ পর পর সামনে রিয়ার ভিউ মিরার দিয়ে আমার দিকে তাকাচ্ছিল। ড্রাইভার এক নজর আমার দিকে তাকালেন। তার তাকানোতে কোনো ভয় ছিল না, তবে কিছুটা অস্বস্তি হচ্ছিল। আমি অস্বস্তি কাটানোর জন্য বাইরের অন্ধকারে চোখ রাখলাম, কিন্তু মন থেকে ভয়টা কিছুতেই যাচ্ছিল না। আমার মনে হচ্ছিল আমি হয়তো একটা ভুলের চোরাবালিতে পা দিয়ে ফেলেছি, যেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে। গাড়িটা তখন বেশ গতিতে চলছিল। চারপাশের অন্ধকার ভেদ করে শুধু গাড়ির হেডলাইটের আলোর রাস্তাটাকে চিরে দিচ্ছিল। আমি জানালার কাজ দিয়ে বাইরে তাকিয়েছিলাম, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখার উপায় ছিল না। মাঝে মাঝে দুই একটা ট্রাক বা বাস তীব্র গতিতে আমাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। তাদের হেডলাইট এর ঝলক নিতে কিছুক্ষণের জন্য চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আমার অস্বস্তিটা বাড়ছিল। ড্রাইভারের বারবার আয়নায় আমার দিকে তাকানোটা আমাকে ভীত করে তুলেছিল। আমি সিটের এক কোণে জড়সড় হয়ে বসেছিলাম। মনের ভেতরটা হুতুরির মতো পিচ ছিল। মনে মনে আল্লাহকে ডাকছিলাম আর ভাবছিলাম, কেন যে বাবার কথা শুনলাম না। কিছুক্ষণ নীরবতার পর ড্রাইভার হঠাৎ কথা বলে উঠল। তার কণ্ঠস্বরটা কেমন যেন অস্বাভাবিক রকমের মসৃণ শোনালো, ম্যাডাম আপনি কোথায় থেকে আসলেন? আমি চমকে উঠলাম, শুকনো গলা উত্তর দিলাম, ময়মনসিংহ থেকে। ও ময়মনসিংহ তো অনেক দূর। ড্রাইভার কথাটা এমনভাবে বলল যেন সে খুব অবাক হয়েছে। তো এত দূর থেকে একা একা আসলেন আপনার সাথে? আর কেউ আসেনি? তার প্রশ্নে আমার বিরক্তি লাগছিল। একজন অপরিচিত লোকের এত ব্যক্তিগত প্রশ্ন করার কি দরকার? তবু আমি নিজেকে সংযত রেখে বললাম, না, আমি একাই এসেছি। ড্রাইভার যেন আমার উত্তরটা শুনে আরও বেশি আগ্রহী হয়ে উঠল। সে আয়নায় আমার দিকে তাকিয়ে একটা বিচিত্র হাসি দিয়ে বলল, ম্যাডাম তো খুব সাহসী। আজকালকার দিনে একটা মেয়ে ভাবে একা একা এত দূরের পথে বের হয়, এটা ভাবাই যায় না। আপনার বাড়ির লোক আপনাকে একা ছাড়ল কিভাবে? তার কথার মধ্যে প্রশংসার চেয়ে আমার মনে হলো তার কথার মধ্যে প্রশংসার চেয়ে বেশি যেন একটা ব্যঙ্গের সুর ছিল। আমার মনে হলো তারা কি প্রশংসা করছে নাকি? আমার ভয়টা এবার আতঙ্কে পরিণত হতে শুরু করল। আমি শক্ত গলায় বললাম, আমার বাবা মা জানেন, তারা আমাকে বিশ্বাস করেন। আমার গলার স্বরে হয়তো দ্বিধাটা ছিল, তাই ড্রাইভারের পর কিছুক্ষণ চুপ করে রইল। কিন্তু সেই নীরবতা আমার কাছে আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না সে কি ভাবছে। গাড়িটা তখন এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল যার দুই পাশে ঘন গাছপালা, সম্ভবত কোনো বাগান বা জঙ্গল। রাস্তার ধারে কোনো বাড়িঘর বা দোকান পাটও চোখে পড়ছিল না। পুরো এলাকাটা ছিল একদম নির্জন, নিস্তব্ধ। আমার মনে হচ্ছিল এই রাস্তাটা স্বাভাবিক রাস্তা নয়। খুলনা থেকে রাজশাহী যাওয়ার প্রধান সড়ক কি এতটা নির্জন হয়? আমার সন্দেহটা আরও ঘনীভূত হল। আমি কি তবে ভুল গাড়িতে উঠেছি? এই লোকটা কি আমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে? হাজারটা নেতিবাচক চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটার ইঞ্জিন বন্ধ হয়ে গেল। কয়েকবার খক খক শব্দ করে গাড়িটা পুরোপুরি থেমে গেল।
আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, গাড়ি থেমে গেল কেন? ড্রাইভার এমন একটা ভাব করল যেন সে খুব অবাক হয়েছে। সে কয়েকবার চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। ইঞ্জিন থেকে শুধু একটা ঘর ঘর শব্দ আসছিল। ড্রাইভার হতাশ হওয়ার ভান করে বলল, আরে কি যে হলো বুঝলাম না। হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। আগে তো কখনো এমন হয়নি। তার কথা আমার এক বিন্দুও বিশ্বাস হচ্ছিল না। আমার মন বলছিল, এখানে তো গাড়ি নষ্ট হওয়ার কথা না। এই নির্জন অন্ধকার রাস্তায় গাড়ি নষ্ট হওয়ার নাটক করছে নাকি? আমি একটু একটু ভয় পাচ্ছিলাম। আমি এখন কি করব? চারদিকে নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক সেই নীরবতাকে আরও অস্বস্তি করে তুলছিল। গাড়ির হেডলাইটটাও নিভে গিয়েছিল। আমরা যেন এক অন্তহীন অন্ধকারের মধ্যে আটকে পড়েছিলাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। ড্রাইভারের প্রতিটি নড়াছাড়া আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে দিচ্ছিল। ড্রাইভার তার মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে গাড়ির বনেট খুলে ইঞ্জিন দেখার অভিনয় করতে লাগল। কিছুক্ষণ এটা সেটা নাড়াচাড়া করার পর সে হতাশ গলায় বলল, না ম্যাডাম, এই গাড়ি আজ রাতে আর ঠিক হবে বলে মনে হচ্ছে না। বডসের সমস্যা হয়েছে, সকালে মেকার ডাকা ছাড়া উপায় নেই। তার কথা শুনে আমার কান্না পাচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, তাহলে এখন কি হবে? আমি কিভাবে যাব? ড্রাইভার আমার দিকে ঘুরে দাঁড়াল। তার মুখের উপর মোবাইলের আলো পড়ায় তাকে আরও বেশি রহস্যময় আর ভয়ঙ্কর দেখাচ্ছিল। সে আমার খুব কাছে এগিয়ে এসে বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। তার কথা শুনে আমি আমার একটু মনের সাহস ফিরে এল। আমি মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করার কথা ভাবলাম। আমার মনে পড়ল, আমার ফোনটা তো বন্ধ, চার্জ দেওয়ার কথা তো আমি ভুলে গিয়েছিলাম। আমি ড্রাইভারকে বললাম, ভাই, আপনার গাড়িতে কি মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে? আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, একটু চার্জ দিতে পারলে আমি বাবাকে ফোন করে সব জানাতে পারতাম। আমার কথা শুনে ড্রাইভারের মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। সে কিছুটা থতমত খেয়ে বলল, ও ম্যাডাম, আপনি আগে বলবেন তো দিন দেখি। আমি ব্যাগ থেকে আমার ফোনটা বের করে তার হাতে দিলাম। সে ফোনটা নিয়ে চার্জ লাগানোর ভান করল, কিন্তু আমার মনে হচ্ছিল ইচ্ছে করেই সময় নষ্ট করছে। তার চোখে মুখে একটা ধূর্ততার ছাপ আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সে ফোনটা ফিরিয়ে দিয়ে বলল, না ম্যাডাম, চার্জ হচ্ছে না। সম্ভবত আমার গাড়ির চার্জিং পোর্টেও সমস্যা হয়েছে। এটা ছিল একটা নির্জলা মিথ্যে কথা। আমি নিশ্চিত ছিলাম আমার মনের ভেতর যেটুকু আশা ছিল সেটাও নিভে গেল। ড্রাইভার তখন চারপাশে তাকাতে তাকাতে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে থাকাটাও নিরাপদ না। কি করা যায়? হঠাৎ সে আঙ্গুল দিয়ে একটু দূরে নির্দেশ করে বলল, ওই যে দেখুন, একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওখানে কোনো বাড়িঘর আছে। চলুন আমরা ওখানে গিয়ে আজকের রাতের জন্য একটু আশ্রয় চাই। সকাল হলে একটা ব্যবস্থা করা যাবে। আমি তার দেখানোর দিকে তাকালাম। ঘন গাছপালার ফাঁক দিয়ে সত্যিই একটা টিমটিমে আলো দেখা যাচ্ছিল, কিন্তু আমার মন বলছিল ওই আলোটা আসলে একটা ফাঁদ। ওই বাড়িতে গেলেই আমার বিপদ আরও বাড়বে। আমি আপত্তি করে বললাম, না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকব। আপনি অন্য কোনো গাড়ির ব্যবস্থা করুন। ড্রাইভার হেসে উঠল। সেই হাসিটা ছিল খুব রহস্যময়। ম্যাডাম, আপনি কি পাগল হলেন? এই নির্জন রাস্তায় এত রাতে আপনাকে কে লিফট দেবে? আর একা একা এখানে থাকা আরও বেশি বিপজ্জনক। চলুন আমার সাথে, চলুন, আমি তো আছি আপনার সাথে। তার কথায় আমি তো আছি অংশটা আমার কানে ভালো লাগছিল না মতো লাগলো। আমি বুঝতে পারছিলাম আমার আর কোনো উপায় নেই। আমি নিরুপায় হয়ে তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। আমরা গাড়ি থেকে নেমে সেই আলো লক্ষ্য করে হাঁটতে লাগলাম। রাস্তা ছেড়ে একটা কাঁচা মাটির পথ ধরে এগোতে হলো। দুই পাশে ঝোপঝাড় আর জঙ্গল। আমার পা দুইটা যেন চলছিল না। কিছুক্ষণ হাঁটার পরে আমরা একটা পুরনো আমলের একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা দেখতে অনেকটা বাংলার মতো, চারপাশে গাছগাছালিতে ঘেরা। কেমন যেন একটা ভুতুড়ে পরিবেশ। শুধু একটা ঘরের জানালায় হারিকেনের আলো জ্বলছিল। ড্রাইভার এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়ল। আমার মনের ভেতরটা ধরফর করছিল, কে দরজা খুলবে? সে কি এই ড্রাইভারের মতোই? সে কি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে? হাজারটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, আর আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছিলাম। দরজায় কয়েকবার টোকা দেওয়ার পর ভেতর থেকে একটা বয়স্ক কণ্ঠের আওয়াজ ভেসে এল। কে? ড্রাইভার গলাটা স্বাভাবিক রেখে উত্তর দিল, আমি চাচা, দরজাটা একটু খুলুন, বিপদে পড়েছি। কিছুক্ষণ পর দরজা খোলার ক্যাচ ক্যাচ শব্দ হলো। দরজা খুলে একজন বয়স্ক লোক বেরিয়ে এলেন। তার বয়স আনুমানিক 60-এর বেশি হবে। মাথায় টাক, মুখে কাঁচা পাকা দাড়ি, পরনে একটা লুঙ্গি আর ফতুয়া, হাতে একটা হারিকেন ধরা। তার মুখের চামড়া ঝুলে পড়েছে, চোখে মোটা ফ্রেমের চশমা। লোকটি হারিকেনটা উঁচু করে আমাদের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কে তোমরা? এত রাতে কি চাও?
ড্রাইভার খুব বিনয়ের সাথে বলতে শুরু করল, চাচা, আমরা অনেক দূর থেকে আসছি। হঠাৎ করে রাস্তার উপর আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। এই নির্জন জায়গায় কোনো সাহায্য পাচ্ছি না। সাথে একজন মহিলা যাত্রী আছেন। যদি আজকের রাতটার জন্য আপনার বাড়িতে একটু আশ্রয় দিতেন খুব উপকার হতো। সকাল হলেই আমরা চলে যাব। আমি ড্রাইভারের কথা বলার ধরন আর ওই বয়স্ক লোকটির প্রতিক্রিয়া খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলাম। বয়স্ক লোকটি একবার আমার দিকে তাকাল, তারপর ড্রাইভারের দিকে। ঠিক সেই মুহূর্তে আমি এমন একটা ঘটনা ঘটতে দেখলাম যা আমার মনে হালকা ভয় হলো। ড্রাইভারটি বয়স্ক লোকটির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে একবার চোখের পাতা ফেলল। এটা সাধারণ কোনো পলক ফেলা ছিল না। এটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল না। এই দৃশ্যটা 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য স্থায়ী হয়েছিল। কিন্তু আমার বুঝতে বাকি রইল না যে এরা দুজন পূর্ব পরিচিত এবং এই পুরো ঘটনাটাই একটা সাজানো নাটক। লোকটি সহানুভূতির ভাব দেখিয়ে বলল, আরে, এ তো মানুষেরই বিপদ। বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়। এটাই তো ধর্ম। এটা না করলে স্বয়ং ঈশ্বরও নারাজ হবেন। এসো, ভিতরে এসো। তার মুখে ঈশ্বরের কথা শুনে আমার গা ঘিন ঘিন করে উঠল। মানুষ যখন সাধুর রূপ ধারণ করে তখন তাকে সবচেয়ে বেশি রহস্যময় দেখায়। আমার মনের ভেতর তখন ঝড় বসিল। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাইছিলাম না। আমি মরিয়া হয়ে বললাম, না, আমি এখানে থাকব না, আমাকে অন্য একটা গাড়িতে তুলে দিয়ে আসুন। আমার আকুতি শুনে ড্রাইভার বিরক্ত হল। সে ধমকের সুরে বলল, আপনি কি বুঝতে পারছেন না রাত প্রায় 1টা বাজে? এই সময় কোথায় গাড়ি পাবেন? বয়স্ক লোকটি এবার নরম গলায় বলল, আরে মা, ভয় পাচ্ছ কেন? আমি তোমার বাবার মতো ভেতরে এসে বসো, কোনো অসুবিধা হবে না। এই বাড়িতে আলাদা ঘর আছে, সেখানে তুমি নিরাপদে থাকতে পারবে। এখান থেকে বের হওয়ার কোনো পথ আমার সামনে খোলা নেই। বাংলোকার ভিতরটা ছিল বেশ সাদামাটা, কিন্তু কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে অস্বস্তিকর পরিবেশ। বয়স্ক লোকটি আমাদের একটা ঘরে বসতে দিল। তারপর সে বলল, তোমরা বসো, আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। সারাদিন জার্নি করে এসেছ, নিশ্চয়ই খিদে পেয়েছে। এই বলে লোকটি ভেতরের দিকে চলে গেল। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। পেটে প্রচণ্ড খিদেও ছিল, কিন্তু ওই লোকের হাতের খাবার খাবার কথা আমি কল্পনাও করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল ওই খাবারটা আমার কাছে সন্দেহ মনে হলো। ড্রাইভারটি আমার সামনে বসে আমার দিকে এক দৃষ্টি তাকিয়েছিল। তার দৃষ্টি দেখে মনে হচ্ছিল তিনি কিছু বলতে চান। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই কিছু হোক না কেন, আমি এদের কোনো খাবারের এক কণাও মুখে তুলব না। আমি জানি না আমার ভাগ্যে কি লেখা আছে, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। আমার মনে হচ্ছিল আমার জীবনের সবচেয়ে রহস্যময় রাতটা কেবল শুরু হতে চলেছে। বয়স্ক লোকটি কিছুক্ষণ পর একটা প্লেটে কিছু রুটি আর ভাজি নিয়ে হাজির হলো। সে প্লেটটা আমাদের সামনে টেবিলে রেখে বলল, নাও মা, খেয়ে নাও, গরিবের বাড়িতে আর কি বা আছে। ড্রাইভারটা সাথে সাথে একটা রুটি তুলে নিয়ে খেতে শুরু করল, যেন সে প্রমাণ করতে চাইছে যে খাবারে কোনো সমস্যা নেই। সে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি খাচ্ছেন না যে? খেয়ে নিন, অনেক রাত হয়েছে। আমি প্লেটের দিকে না তাকিয়ে শক্ত গলায় বললাম, আমার খিদে নেই, আমি কিছু খাব না। আমার উত্তর শুনে বয়স্ক লোকটির মুখটা কঠিন হয়ে গেল। সে কিছুটা জোর করে বলল, আরে, এ কেমন কথা? সারাদিন কিছু খাওনি, হয়তো সামান্য কিছু মুখে দাও, না খেলে শরীর খারাপ করবে। আমি দৃঢ়ভাবে মাথা নেড়ে বললাম, না, আমি খাব না। আমার মনোভাব দেখে তারা দুজন একে অপরের দিকে তাকাল। আমি বুঝতে পারছিলাম আমার এই প্রতিরোধ তাদের পরিকল্পনাকে কিছুটা হলেও ব্যাহত করছে। তারা হয়তো ভেবেছিল আমি ভয়ে বা খিদে তাদের দেওয়া খাবার খেয়ে নেব আর তারপর অজ্ঞান হয়ে পড়ব। আমার মনের মধ্যে তখন বাঁচার জন্য তীব্র আকুতি তৈরি হচ্ছিল। আমি ভাবছিলাম কি করে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। হঠাৎ আমার মাথায় আমার বন্ধ হয়ে যাওয়া মোবাইলটার কথা মনে পড়ল। ওটাই হয়তো আমার শেষ সুযোগ হতে পারে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, আমার মোবাইলটা তো আপনার গাড়িতেই রয়ে গেছে, ওটাকে একটু এনে দেবেন? আমি এখানে বসে আছি। আমার ধারণা ছিল সে হয়তো যেতে রাজি হবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ড্রাইভার বলল, আপনার মোবাইল? ওটা তো আমি গাড়িতেই রেখে এসেছি। ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই বলে ড্রাইভার উঠে ঘরের বাইরে চলে গেল। আমি অবাক হলাম, সে কেন এত সহজে রাজি হয়ে গেল? হয়তো সে ভেবেছে বন্ধ মোবাইল দিয়ে আমি আর কি বা করতে পারব, অথবা এটা হয়তো আমাকে আশ্বস্ত করার একটা কৌশল। ড্রাইভার চলে যাওয়ার পর ঘরটাতে শুধু আমি আর ওই বয়স্ক লোকটি রইলাম। ঘরের নীরবতাটা ছিল খুব ভারী। আমি লোকটির দিকে তাকাতে পারছিলাম না।
আমার ভয় হচ্ছিল এই বুঝি সে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ঘটল ঠিক তার উল্টোটা। বয়স্ক লোকটি হঠাৎ তার জায়গা থেকে উঠে আমার খুব কাছে এসে দাঁড়াল। আমি ভয়ে সিটের সাথে প্রায় মিশে গেলাম, কিন্তু লোকটি আমার কোনো ক্ষতি করল না। সে অত্যন্ত নিচু গলায় প্রায় ফিসফিস করে বলল, মা, ভয় পেও না, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি নিরাপদে থাকবে। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। লোকটির চোখে আমি কোনো ধূর্ত দাবা ষড়যন্ত্র দেখতে পেলাম না, বরং সেখানে ছিল এক ধরনের সহানুভূতি আর উদ্বেগ। আমার বিশ্বাস হচ্ছিল না যে লোকটিকে আমি শয়তানের সহযোগী ভাবছিলাম সেই এখন আমাকে বাঁচানোর কথা বলছে। লোকটি তাড়াহুড়ো করে বলল, শোনো, ওই ড্রাইভারটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমি তোমাকে একটা কথা বলছি। লোকটি আবার বলল, ওই ড্রাইভার যখন ফিরে আসবে তখন তুমি এমন ভাব করবে যেন তুমি আমাকে চিনে ফেলেছ। তুমি বলবে আমি তোমার বাবার বন্ধু। প্রথমে চিনতে পারনি, কিন্তু আমার পরিচয় পাওয়ার পর আমার সব মনে পড়েছে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি হতভম্ব হয়ে শুধু মাথা নাড়লাম। লোকটি দ্রুত বলে, চল, এই জায়গাটা আসলে একটা মাছের ঘামারের বাংলো। আমি এখানকার পাহারাদার, রাতে আমি এখানেই থাকি। আমি তোমাকে বাঁচানোর জন্যই এই নাটকটা করতে বলছি। তুমি শুধু আমার কথামতো কাজ করো। আমি তোমাকে আমার নিজের বাড়িতে নিয়ে যাব। সেখানে আমার স্ত্রী আছে। তুমি পুরোপুরি নিরাপদে থাকবে। বয়স্ক লোকটির কথাগুলো আমার কানে অমিতের মতো সোনাল অন্ধকারের মধ্যে আমি যেন এক চিলতে আসার আলো দেখতে পেলাম। আমার মন বলছিল এই লোকটিকে বিশ্বাস করা যায়। তার চোখে আমি কোনো ছলনা দেখতে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। ড্রাইভার ফিরে আসছিল। বয়স্ক লোকটি দ্রুত তার আগের জায়গায় গিয়ে বসে পড়ল এবং স্বাভাবিক হওয়ার ধান করল। ড্রাইভার ঘরে ঢুকে আমার হাতে মোবাইলটা দিয়ে বলল, নিন আপনার মোবাইল, কিন্তু কোনো লাভ নেই, এখনও বন্ধ, চার্জ ওঠেনি। তার কথা শুনে আমার সন্দেহ আরও দৃঢ় হল যে সে ইচ্ছে করেই চার্জ দেয়নি। কিন্তু এখন আর আমার ওসব নিয়ে চিন্তা ছিল না। আমার মাথায় তখন শুধু ওই বয়স্ক লোকটি শেখানো পরিকল্পনা ঘুরছিল। আমি একটা গভীর শ্বাস নিলাম। এখন আমাকে আমার জীবনের সবচেয়ে বড় অভিনয়টা করতে হবে। আমার এই অভিনয়ের উপরই নির্ভর করছে আমার জীবন ও নিরাপত্তা। ড্রাইভার আমার পাশে এসে বসতে যাচ্ছিল। ঠিক তখনই আমি আমার সমস্ত সাহস এক করে নাটকটা শুরু করলাম। আমি বয়স্ক লোকটির দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকার ভান করলাম। তারপর কিছুটা আনন্দের সাথে বলে উঠলাম, চাচা, আমি তো আপনাকে চিনতেই পারিনি। আপনি তো রফিক চাচা, তাই না? আমার বাবার বন্ধু। আমার কথা শুনে ড্রাইভার যেন আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে একবার আমার দিকে আরেকবার বয়স্ক লোকটির দিকে তাকাতে লাগলো। তার চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময় আর অবিশ্বাস। বয়স্ক লোকটি অর্থাৎ রফিক চাচা আমার অভিনয়ের সাথে তাল মিলিয়ে হেসে উঠলেন। তিনি বললেন, আর এই সবিতা মা, তুই? আমি তো প্রথমে তোকে একদমই চিনতে পারিনি। কত ছোট দেখেছি তোকে, এখন কত বড় হয়ে গেছিস। আমি উঠে গিয়ে তাকে কদম বুসি করার ভান করলাম। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাক মাতা। তুই এখানে এই ড্রাইভারের সাথে কি হয়েছে? আমি ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, আমি তো রাজশাহী আন্টির বাসায় যাচ্ছিলাম। পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এই ভাইয়াটা আমাকে এখানে নিয়ে এসেছেন। কিন্তু আমি তো জানতাম না যে এটা আপনার বাংলো। এখন আর আমার কোনো চিন্তা নেই চাচা, আমি আপনার সাথেই আপনার বাসায় চলে যাব। তারপর ড্রাইভারের দিকে ফিরে বললাম, ভাইজা, আপনাকে অনেক ধন্যবাদ সাহায্যের জন্য। এখন তো আমি আমার আত্মীয়কে পেয়ে গেছি। আমি ওনার সাথে চলে যাব। আপনি সকালে আপনার গাড়ি ঠিক করে নিয়ে যাবেন। আমার কথাগুলো ছিল ড্রাইভারের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। তার মুখটা ভাইকাশে হয়ে গিয়েছিল। সে হয়তো তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল। তার সমস্ত পরিকল্পনা এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পারছিল না কি বলবে বা কি করবে। সে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু ম্যাডাম, আপনি তো আগে বলেননি। রফিক চাচা এবার কিছুটা কঠোর গলায় বললেন, ও আগে বলবে কিভাবে? ও তো আমাকে চিনতেই পারেনি। এখন যখন চিনেছে তখনও আমার সাথেই যাবে, এটাই স্বাভাবিক। তোমার কোনো সমস্যা আছে? ড্রাইভারের আর কিছু বলার ছিল না। তার মুখটা ভয়ে চুপসে গিয়েছিল। সে হয়তো বুঝতে পেরেছিল এখানে আর বেশি বাড়াবাড়ি করলে তার নিজেরই বিপদ হতে পারে। সে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে বসে রইল। রফিক চাচা আমাকে বললেন, চল মা, আমার সাথে চল, তোর চাচি তোকে দেখলে খুব খুশি হবে। আমি আমার ব্যাগটা নিয়ে রফিক চাচার পেছন পেছন বাংলো থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে নির্মল বাতাসের শ্বাস নিয়ে আমার মনে হলো আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি। আমরা সেই কাঁচা রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা ছোট টিনের ঘরের সামনে এসে দাঁড়ালাম। এটাই ছিল রফিক চাচার আসল বাড়ি। দরজা খুললেন একজন মই চেহারার মহিলা, রফিক চাচার স্ত্রী।
আমার চাচি তিনি সব শুনে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই রাতে আমি তাদের কাছে যে আশ্রয়, যে নিরাপত্তা আর যে ভালোবাসা পেয়েছি তা আমি কোনো দিন ভুলব না। চাচি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করে খাওয়ালেন এবং ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। পরদিন সকালে রফিক চাচা আমার কাছ থেকে বাবার নাম্বার নিয়ে তাকে ফোন করলেন। তিনি বাবাকে সংক্ষেপে সবটা জানালেন এবং আশ্বস্ত করলেন যে আমি সম্পূর্ণ নিরাপদে আছি। ফোন পেয়ে বাবা যেন হাতে আকাশের চান পেলেন। তিনি ঠিকানা নিয়ে যত দ্রুত সম্ভব চলে আসার কথা বললেন। দুপুরের মধ্যেই বাবা সেখানে এসে পৌঁছালেন। আমাকে অক্ষত অবস্থায় দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি রফিক চাচাকে জড়িয়ে ধরে বললেন, ভাই, আপনি আজ আমার মেয়েকে বাঁচিয়ে আমার পুরো পরিবারকে কিনে নিলেন। আপনার এই দিনের কথা আমি কোনো দিন ভুলতে পারব না। আপনার মতো মানুষ আছে বলেই হয়তো পৃথিবীটা এখনও এত সুন্দর। বাড়ি ফেরার সময় বাবা আর আমি দুজনেই চুপচাপ ছিলাম। আমার চোখের সামনে বারবার গত রাতের ভয়ঙ্কর ঘটনাগুলো ভেসে উঠছিল। এই ঘটনাটি আমাকে জীবনের এক কঠিন সত্য শিখিয়ে দিয়েছে। এই পৃথিবীর পথে যেমন পদে পদে বিপদ লুকিয়ে থাকে, ঠিক তেমনি দেবদূতের মতো কিছু ভালো মানুষও থাকেন যারা নিঃস্বার্থভাবে অন্যের সাহায্যে এগিয়ে আসেন। রফিক চাচার মতো মানুষেরা কোনো প্রচার বা স্বীকৃতির জন্য অপেক্ষা করেন না। তারা নীরবে মানবতাকে বাঁচিয়ে রাখেন। এই গল্পটি আমাদের শেখায় যে বিপদে পড়লে ধৈর্য, বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং অপরিচিত মানুষকে বিশ্বাস করার আগে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়কে গুরুত্ব দেওয়া উচিত। একই সাথে এটি সমাজের সেই সমস্ত মহান মানুষদের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি যাদের নিঃস্বার্থপরতার কারণেই এই পৃথিবীটা আজও বসবাসের যোগ্য হয়ে আছে।